সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসএ কেমিস্ট্রি। সো দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে বেসিক্যালি ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি। ঠিক আছে, সো আমরা আগের যে লেকচার্সগুলোতে সেই লেকচার্সগুলোতে আমরা কী কী কভার আপ করেছি, ইন্ডাকটিভ এফেক্ট, তারপর হচ্ছে রেজোনেন্স, তারপর হাইপার কনজুগেশন, আর লাস্টে আমরা মেজোমেরিকটাকে দেখলাম। এবার আমরা যেটাকে নিয়ে ডিল করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এগুলোর, আমি বলেছিলাম না কম্প্যাক্ট কোয়েশ্চেন্স করাবো, সেই কোয়েশ্চেন্সগুলো হচ্ছে এই কোয়েশ্চেন্সগুলো। ঠিক আছে, যেখানে তোমাকে মেজোমেরিক, ইন্ডাকটিভ, রেজোনেন্স, হাইপার কনজুগেশন সব কিন্তু এফেক্টসগুলোকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তোমাকে আস্তে আস্তে কোয়েশ্চেন প্র্যাকটিস করে করে ওই যে এফেক্টসগুলো আছে সেগুলোকে এখানে অ্যাপ্লাই করে ইন্টারমিডিয়েট স্টেবিলিটি তোমাকে ডিটারমাইন করতে হবে। ওকে, সো দেখো, আমি এখানে কোয়েশ্চেন সলভিং করানোর আগে একটা সেই অর্ডারটা আরেকবার বলে দিই। সেই অর্ডারটা কি? অর্ডারটা এরকম বলা হয়েছিল যে তোমার মেজোমেরিক যেখানে হবে সেখানে সেটা হচ্ছে সব থেকে বেশি স্টেবিলাইজেশন, তারপর হচ্ছে তোমার রেজোনেন্স, তারপর হবে হচ্ছে তোমার বেসিক্যালি হাইপার কনজুগেশন, তারপর হচ্ছে তোমার ইন্ডাকটিভ। তো এইটা হচ্ছে তোমার একটা মানে জেনারেল ট্রেন্ড আর কি। ঠিক আছে, দেখো এর আগেও তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যারোমেটিক যদি কোনো ক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে, অ্যারোমেটিক, ঠিক আছে, এটাই আমি ব্যাপারটায় আসছি। এটার কথা এখন তুমি বাদ দাও। ঠিক আছে, এটা আমি এখন লিখে দিলাম জাস্ট। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে বললাম কি যে আমরা ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি নিয়ে ডিল করব। ইন্টারমিডিয়েট বলতে এখানে অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন এবং কার্বোনাইন নিয়ে আমরা ডিল করব। ঠিক আছে, এবার ইন্টারমিডিয়েটের মধ্যে কার্বোক্যাটায়নটাকে আমরা আগে নিয়ে এখানে ডিল করেছি। দেখো সব কার্বোক্যাটায়নের কোয়েশ্চেন, বেসিক্যালি সব কার্বোক্যাটায়নের এখানে কোয়েশ্চেন। এবার সেই কার্বোক্যাটায়নের মধ্যে যদি কিছুভাবে তোমার অ্যারোমেটিক কার্বোক্যাটায়নের ফর্মেশন হতে পারে, সামহাও আমি একটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়নের ফর্মেশন করতে পারলাম, ঠিক আছে, তাহলে তোমার সেটা সব থেকে হবে বেশি স্টেবিলাইজড। তারপর তোমার যেটা মেজোমেরিক এফেক্ট আছে যেখানে যে কার্বোক্যাটায়নটা সেটা তোমার স্টেবিলাইজড, তারপর তোমার রেজোনেন্স, তারপর হচ্ছে হাইপার কনজুগেশন, তারপর হচ্ছে তোমার ইন্ডাকটিভ। তুমি এটা জাস্ট মাথায় রাখো। ঠিক আছে, যেমন ধরো প্রথমের যদি আমি প্রথমের কোয়েশ্চেনটা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কম্পাউন্ড নিয়ে অ্যাকচুয়ালি করা হয়েছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সেম কোয়েশ্চেন এতটা পর্যন্ত। ঠিক আছে, সো প্রথম কোয়েশ্চেনটা কি স্যার, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কী করে বুঝলেন স্যার? তো আমি এর পরে অ্যাকচুয়ালি যে চ্যাপ্টারটা স্টার্ট করব, অ্যাকচুয়ালি এর আরও 2 কি 3টে লেকচার যাবে, তারপর অ্যাকচুয়ালি স্টার্ট হবে হচ্ছে অ্যারোমেটিসিটি। সো অ্যারোমেটিসিটিটা আমি এটা লিড করবো যে কেন এটা অ্যারোমেটিক। ঠিক আছে, সো তুমি আপাতত মাথায় রাখো যে যে ওই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে 7 মেম্বার রিং। ওটা অ্যাকচুয়ালি কি, ওটা হচ্ছে বেসিক্যালি 7 মেম্বার রিং। এখানে ধরো কোনো একটা হ্যালাইড আছে, ঠিক আছে, এখানে ধরো সামহাও কিছু একটা হ্যালাইড আছে। সো এই যে হ্যালাইডটা কি হতে পারে স্যার? ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তুমি ধরে নাও এটা, ঠিক আছে, সিএল আছে ধরে নাও, কথার কথা, ক্লোরিন আছে। ঠিক আছে, ক্লোরিন আছে, তাহলে এখানে তুমি কি করবে? AgNO3 দিয়ে রিয়াকশন করবে, সিলভার নাইট্রেট দিয়ে যখনই আমি রিয়াকশন করাবো তখন কি হবে? বেসিক্যালি সিলভার নাইট্রেট অ্যাকচুয়ালি এই যে সিলভার এজির স্ট্রং অ্যাফিনিটি আছে কার প্রতি? যে কোনো হ্যালাইডের প্রতি, ক্লোরিনের প্রতি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে কিসের একটা প্রেসিপিটেশন হবে? AgCl এর একটা প্রেসিপিটেট। ঠিক আছে, প্লাস তোমার কি হবে? এই যে কম্পাউন্ডটা আমি ড্র করেছিলাম সেই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি কি হবে? পজিটিভ চার্জ তোমার ডেভেলপ হবে। ঠিক আছে, কি চার্জ ডেভেলপ হবে স্যার? পজিটিভ চার্জ তোমার এখানে ডেভেলপ হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার পজিটিভ চার্জ ডেভেলপ হয়েছে, মানে এই হ্যালাইডটা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে অ্যাজ Cl নেগেটিভ। Ag এর সাথে বাইন্ড করে AgCl এর ফর্মেশন করেছে, একটা প্রেসিপিটেট করেছে, এবং এখান থেকে কিসের ফর্মেশন হয়েছে? এখান থেকে স্যার একটা কার্বোক্যাটায়নের ফর্মেশন হয়েছে, এবং তোমার এটা অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক? কারণ স্যার এখানে যদি আমি বলবো পরে অ্যারোমেটিক কেন, দেখো এমনি নর্মালি এখন বলে দিচ্ছি। ঠিক আছে, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন যদি ভ্যালিড থাকে, ঠিক আছে, এবং সাইক্লিক হতে হবে তোমাকে সিস্টেমটা। ঠিক আছে, সাইক্লিক হতে হবে, আরও অনেক কিছু আছে, প্ল্যানার হতে হবে, সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, ফুললি কনজুগেটেড হতে হবে, এবং কন্টেন করতে হবে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন। ঠিক আছে, তো 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন, এখানে দেখো n এর ভ্যালু কত হবে? 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে 4 মানে n এর ভ্যালুটা তুমি এখানে কত বলতে পারো? দেখো কত হলে বেসিক্যালি 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন তোমার এখানে স্যাটিসফাই হবে। কত n এর ভ্যালুটা কত হলে বেসিক্যালি 6 হবে? দেখো n এর ভ্যালুটা তুমি যদি 1 করে দাও তাহলে কত হচ্ছে? 4 × 1 + 2, তার মানে 4 × 4 + 2, 4 আর 2 কত হবে? 6 হবে। তাহলে আলটিমেটলি স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমি কি বলতে, এই যে 4n+2 নাম্বার অফ ইলেকট্রনস, এটা তোমার অ্যারোমেটিসিটিটাকে কি করে রিপ্রেজেন্ট করে? ঠিক আছে, অ্যারোমেটিক মানে এটা অ্যারোমেটিক ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে অ্যাকর্ডিং টু, ঠিক আছে, অ্যাকর্ডিং টু 4n+2 রুল, হুকেল রুল যেটাকে বলে। ঠিক আছে, সো হুকেল রুল অনুযায়ী তোমার এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এবং স্টেবিলাইজেশন অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে যে এই কম্পাউন্ডটার তাহলে তোমার এইটা সব থেকে বেশি স্টেবিলাইজড কম্পাউন্ড। কেন? কারণ এটার যে ক্যাটায়নটা ফর্মেশন করবে সেই ক্যাটায়নটা অ্যারোমেটিক এফেক্ট দ্বারা স্টেবিলাইজড, দ্যাটস ওয়াই এটার স্টেবিলিটি কিন্তু তোমার সব থেকে হাই। বোঝা গেছে ব্যাপারটা?
তাহলে 1 নম্বরের স্টেবিলিটি আমার সব থেকে হাই অ্যারোমেটিকের রেসপেক্টে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তোমার দেখো এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, এখানে একটা ফিনাইল গ্রুপ আছে। ফিনাইল গ্রুপ বলতে হচ্ছে তোমার বেসিক্যালি বেনজিন রিং, ঠিক আছে, বেনজিন রিং, এরা বেনজিন রিং এরকম, ঠিক আছে, এরা এইটার সাথে কানেক্ট হয়ে আছে বেসিক্যালি, ঠিক আছে। এবার দেখো তাহলে আলটিমেটলি তোমার এই যে পজিটিভ চার্জটা, সেই পজিটিভ চার্জটা এই 3টে ফিনাইল গ্রুপের সাথে আজকে কি করতে পারে, রেজোন্যান্স করতে পারে। তাহলে এই কার্বোক্যাটায়নটা কি হচ্ছে, 3টে ফিনাইল গ্রুপের রেজোন্যান্স স্ট্রাকচার দ্বারা কি হচ্ছে, স্টেবিলাইজড হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে তোমার দেখো দুটো ফিনাইল গ্রুপ এখন আছে এবং একটা মিথাইল গ্রুপ আছে, তার মানে ফিনাইল গ্রুপের রেজোন্যান্স মানে হচ্ছে ধরো প্লাস আর এফেক্ট, আর এটা কি হচ্ছে প্লাস আর, মানে রেজোন্যান্স এখানে হচ্ছে বেসিক্যালি, এখানে কি হচ্ছে রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড। এখানে মিথাইলের কি আছে, মিথাইলের তোমার প্লাস আই এফেক্ট আছে ইন্ডাকটিভ, এবং প্লাস এইচ হাইপার কনজুগেশন এফেক্ট আছে, আর একটা হচ্ছে প্লাস আই এখানে ফিনাইল গ্রুপের কি আছে, প্লাস আর এফেক্ট আছে, এখানেও তোমার প্লাস আর রেজোন্যান্স এফেক্ট আছে, যার জন্য এখানে 3টে ফিনাইল গ্রুপ দ্বারা স্টেবিলাইজড, এখানে দুটো ফিনাইল গ্রুপ দ্বারা স্টেবিলাইজড। এখানে একটা মিথাইল আছে যেটার এফেক্টটা কিন্তু অনেকটা কম, প্লাস আই প্লাস এইচ, এখানে প্লাস আই তো প্লাস এইচ অনেকটা কম রেজোন্যান্সের থেকে, তাই না? তাহলে বেসিক্যালি এটার তোমার অর্ডার হবে এরকম, বোঝা গেল? এখানে দেখো দুটো ফিনাইল গ্রুপ আছে ঠিক কথাই, এখানেও তো দুটো ফিনাইল গ্রুপই ছিল, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে মিথাইল গ্রুপের প্লাস আই প্লাস এইচ ছিল, ঠিক আছে, কিন্তু এখানে হাইড্রোজেনের কিছুই নেই, নাথিং, তাহলে দ্যাটস ওয়াই অর্ডার কি হবে, এটা গ্রেটার দেন এটা হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার দেখো এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়েছে, এই হচ্ছে ফিনাইল, এই হচ্ছে তোমার CH3, এই হচ্ছে CH3। এখন দুটো ফিনাইল ছিল, এখানে কিন্তু একটা ফিনাইল আছে, তাহলে বেসিক্যালি এর থেকে এটার স্টেবিলাইজেশন অনেকটা কম, কারণ এখানে দুটো ফিনাইলের দ্বারা রেজোন্যান্সের দ্বারা স্টেবিলাইজড, কিন্তু এখানে একটা ফিনাইলের রেজোন্যান্সের দ্বারা স্টেবিলাইজড, যার জন্য কি হবে, এটা গ্রেটার দেন এটা, বোঝা গেল? সিমিলারলি তোমার এখানে কি আছে, এই হচ্ছে একটা ফিনাইল আর এখানে হচ্ছে একটা CH3, দেখো এখানে একটা CH3 কে সরিয়ে দিয়ে একটা হাইড্রোজেনকে ইনকর্পোরেট করে দিয়েছে, তাহলে বেসিক্যালি এটার এফেক্টটা আরেকটু কমে গেল, তাহলে এই কার্বোক্যাটায়নটা এর থেকে অন্তত আনস্টেবল বা লেস স্টেবল। এখানে দেখো 3টেই মিথাইল গ্রুপ ইনকর্পোরেট করে দিয়েছে, মানে ফিনাইল গ্রুপের আর রেজোন্যান্সের কোনো এফেক্টই নেই, শুধু প্লাস আই আর প্লাস এইচ দ্বারা স্টেবিলাইজড হচ্ছে এই কম্পাউন্ডটা, ঠিক আছে, শুধু প্লাস আই আর প্লাস এইচ আছে। এখানে কি আছে, এখানে হচ্ছে PH CH2 পজিটিভ। দেখো এই দুটোর রেসপেক্টে তোমাকে যদি কোয়েশ্চেনটা তোলে, ওইটা আর এইটা, ঠিক আছে, ওইটা আর এইটা, এই দুটোর মধ্যে তোমাকে সবসময় যখন এরকম একটা কোয়েশ্চেন তোলা হয়, তুমি কিন্তু সবসময় মানে স্টুডেন্টরা এটা ভুল করে যে এইটার অ্যাকচুয়ালি কি করে, এটাকে হাই স্টেবিলাইজড না বলে এইটাকে স্টেবিলাইজড বলে দেয়। কেন? কারণ এটা বলে দেবে যে প্লাস আর দ্বারা স্টেবিলাইজড, এখানে কি বলবে, প্লাস আর দ্বারা স্টেবিলাইজড, মানে এখানে স্যার রেজোন্যান্স হচ্ছে, তাহলে রেজোন্যান্স ইজ মোর এফেক্টিভ দেন তোমার হচ্ছে এখানে প্লাস আই প্লাস এইচ, ঠিক আছে। কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে স্টুডেন্টরা এটাই ভুল করে যে এইটা গ্রেটার দেন ওইটা করে দেয়, ঠিক আছে, এইটা গ্রেটার দেন ওইটা করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ওইটা গ্রেটার দেন এইটা হবে, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আগে হবে, তারপর তোমার এইটা স্টেবিলাইজেশন, মানে PHCH2+, ঠিক আছে, মানে বেনজাইলিক কার্বোক্যাটায়ন যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। কেন স্যার এরকম আপনি কেন বলছেন? কারণ আপনি তো এখানে লিখেছেন যে রেজোন্যান্স ইজ মোর প্রমিনেন্ট, তাহলে এটা তো স্যার আগে মানে যে কোনো স্টুডেন্টই বসাবে, কিন্তু তোমার এখানে দেখো এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন তুমি যদি কাউন্ট করো, এখানে আলফা হাইড্রোজেনের রেসপেক্টে তোমাকে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হয়। 3 আর 3 6 আর 3 9টা এখানে কি আছে, আলফা হাইড্রোজেন তোমার এখানে আছে, কিন্তু তুমি এখানে যদি দেখো এখানে তোমার কটা আলফা হাইড্রোজেন, স্যার 0 খানা আলফা হাইড্রোজেন, এখানে কত 0 খানা আলফা হাইড্রোজেন। সো দ্যাটস ওয়াই স্টেবিলিটি অর্ডার তোমার কিরকম হবে, স্টেবিলিটি অর্ডার তোমার অ্যাকচুয়ালি হবে হচ্ছে, দেখো কোনো আলফা হাইড্রোজেন এখানে নেই, দ্যাটস ওয়াই তোমার স্টেবিলিটি অর্ডার কোনটা হবে, ওইটা ওখানে 9টা আলফা হাইড্রোজেন, এখানে 0 খানা আলফা হাইড্রোজেন, তাহলে 9 গ্রেটার দেন 0, তার মানে ওইটা 3 ডিগ্রি গ্রেটার দেন তোমার এইটা, ঠিক আছে। এখানে শুধুমাত্র কি হচ্ছে, রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড, এটা শুধুমাত্র কি হচ্ছে, রেজোন্যান্স দ্বারা একটা রেজোনেটিং স্ট্রাকচার দ্বারা স্টেবিলাইজড, কিন্তু ফিনাইলের সাথে অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হতে পারে, যার জন্য এটা বেসিক্যালি মোর স্টেবল, এটা এর থেকে কম স্টেবল, ঠিক আছে। এখানে কি হচ্ছে, দুটো মিথাইল গ্রুপ আছে, দুটো মিথাইল গ্রুপের কি হচ্ছে প্লাস আই দ্বারা এবং প্লাস এইচ হাইপার কনজুগেশন দ্বারা তোমার এখানে এটা স্টেবিলাইজড, আর এখানে কিছুই নেই, জাস্ট এই মিথাইলের শুধুমাত্র একটা মিথাইল গ্রুপের প্লাস আই আছে আর প্লাস এইচ আছে, ঠিক আছে, সেটা দিয়ে তোমার এখানে স্টেবিলাইজড, বোঝা গেল? তাহলে অর্ডারটা পুরো এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এখান থেকে যে কোনো 3-4টা সাবস্টেট তুলে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম হতেই পারে, ঠিক আছে, এই একটা বড় কোয়েশ্চেন গেল আমাদের, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা, তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা আমাদের হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চেন কি, 2 নম্বরে বলা হচ্ছে দেখো, এই দেখো তাহলে জাস্ট কার্বোক্যাটায়ন, এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার এখানে ডিলোকালাইজ করতে পারে, অক্সিজেনের লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করতে পারে, CH3 কিছুই নেই স্যার, প্লাস আই আছে আর প্লাস এইচ আছে, ঠিক আছে, কিছুই নেই, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট আছে এবং হাইপার কনজুগেশন দ্বারা এই কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড। বাট এখানে কি হচ্ছে, নাইট্রোজেন এখানে কি হচ্ছে, প্লাস এম মেজোমেরিক শো করছে, এখানে প্লাস এম মেজোমেরিক শো হচ্ছে, এবার কোন মেজোমেরিকটা এবার বেশি স্টেবিলাইজড,
অলরেডি আমরা এটা ডিসকাস করেছিলাম যে নাইট্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু অক্সিজেন, দ্যাটস ওয়াই নাইট্রোজেনের ওপর যে তোমার লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা কি হতে পারে, এই লোন পেয়ারটা সহজে ডিলোকালাইজ করতে পারে, কিন্তু অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ ওর লোন পেয়ারটা কাউকে দেবেই না, বেশি ইলেকট্রোনেগেটিভ। তো এবার যেহেতু তোমার অ্যাকচুয়ালি অক্সিজেনটা তোমার মোর ইলেকট্রোনেগেটিভ, ও ওই ইলেকট্রন ডেন্সিটিটা কাউকে দিতেই চাইবে না, মানে এই কার্বোকাটায়নটা এখানে পজিটিভ চার্জের ভ্যাকেন্ট যে পি অরবিটাল আছে সেখানে দিতেই চাইবে না। তাহলে মেসোমেরিক এফেক্ট এখানে কম, মানে মেসোমেরিক এফেক্টের যে এক্সটেন্টটা সেটা এখানে কম, কিন্তু মেসোমেরিক এফেক্টের এক্সটেন্টটা হাই কোনখানে, তোমার এখানে, ডিউ টু লেসার ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন। দ্যাটস ওয়াই অর্ডার কি হবে, দেখো এদের দুজনের মধ্যে মেসোমেরিক আছে, ওর মধ্যে ইন্ডাকটিভ আর হাইপার কনজুগেশন আছে, তো যার জন্য তোমার স্টেবিলিটি অর্ডার এটা গ্রেটার দেন এটা গ্রেটার দেন এটা, ঠিক আছে। দেখো 2 নম্বর কোয়েশ্চেন আমাদের সলভ হলো। 3 নম্বর কোয়েশ্চেনে চলো। দেখো এখানে তো ওই আগের কোয়েশ্চেনটা কি, যেমন হচ্ছে পিএইচ তিনটে ফিনাইল গ্রুপ দ্বারা স্টেবিলাইজড, এখানে দুটো ফিনাইল গ্রুপের রেজোনেটিং স্ট্রাকচার দ্বারা স্টেবিলাইজড, আর এখানে একটা ফিনাইল গ্রুপের রেজোনেটিং স্ট্রাকচার দ্বারা অ্যাকচুয়ালি কার্বোকাটায়নটা স্টেবিলাইজড। তাহলে স্টেবিলিটি অর্ডার এটা গ্রেটার দেন এটা, ওটা গ্রেটার দেন ওটা, ওকে। এই কোয়েশ্চেনটাই দেখো, এখানে তোমাকে কি বলা হচ্ছে, এই কোয়েশ্চেনটা কি স্যার রেজোন্যান্স হচ্ছে, এই বন্ডের ডেন্সিটি এখানে যেতে পারে, এই বন্ডের ডেন্সিটি আপনার এখানে এসে কি হতে পারে, কার্বোকাটায়নটাকে স্টেবিলাইজ করতে পারে, ঠিক আছে। এখানে দেখো তোমার কি হতে পারে, এখানে তোমার যেটা হতে পারে সেটা হচ্ছে এই ডবল বন্ডের ডেন্সিটি, স্যার এই ডবল বন্ডের ডেন্সিটি অ্যাকচুয়ালি এখানে আসতে পারে, ঠিক আছে, এই ডবল বন্ডের ডেন্সিটি তোমার ওখানে যেতে পারে। আবার কি হতে পারে স্যার, এই ডবল বন্ডের ডেন্সিটি এখানে আসতে পারে, আর এই ডবল বন্ডের ডেন্সিটি তোমার আপওয়ার্ড ডাইরেকশনে চলে যেতে পারে, ঠিক আছে। আপওয়ার্ড ডাইরেকশনে কি হতে পারে, চলে যেতে পারে, মানে এটা হচ্ছে তোমার ক্রস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্রস কনজুগেশন, আর এটা হচ্ছে তোমার লিনিয়ার, ঠিক আছে। আমরা কি জানি স্যার, লিনিয়ার কনজুগেশন ইজ মোর স্টেবল কম্পেয়ার টু ক্রস কনজুগেশন, তাহলে দ্যাটস ওয়াই এইটা গ্রেটার দেন এইটা, স্টেবিলিটি অর্ডার, ওকে। মানে এখানে ডোনেশনটা যে হচ্ছে 100% ডোনেশনই কিন্তু এই তোমার পজিটিভ চার্জ মানে কার্বোকাটায়নটার উপরই হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না, এখানে তোমার 50% কার্বোকাটায়নটার দিকে যাচ্ছে, 50% আপওয়ার্ড ডাইরেকশনে উঠে যাচ্ছে, মানে এই বন্ডটার সাথে কনজুগেশন করছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে স্টেবিলিটিটা কম, এখানে স্টেবিলিটিটা তোমার হাই। দেখো এবার মানে তুমি যদি বেনজিন মানে অ্যারোমেটিক সিস্টেমে যাও তাহলে কি হবে, এখানে দেখো CH2 পজিটিভ CH2 পজিটিভ CH2 পজিটিভ, ইলেকট্রন যে কোনো যদি ডোনেটিং গ্রুপ থাকে তাহলে কি হবে, ডোনেটিং গ্রুপ মানে ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে, বাট কার্বোকাটায়ন হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস, কার্বোকাটায়ন হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস, তাকে যত বেশি করে ইলেকট্রন দেওয়া হবে তত করে ওটা স্টেবিলাইজড হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করবে, ইলেকট্রন ডেন্সিটি দেবে, কোথায় দেবে, কার্বোকাটায়নটাকে, তাহলে বেসিক্যালি এটা স্টেবিলাইজড করছে, এখানে হাইড্রোজেনের কোনো এফেক্টই নেই, নাথিং। আর এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করবে, এই হাইড্রোজেনের উপর এই যে কার্বোকাটায়নটা আছে সেখান থেকে ইলেকট্রন ডেন্সিটিটা টেনে নেবে, যার জন্য বেসিক্যালি এটা ডিস্টেবিলাইজড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ স্টেবিলাইজড দ্য কার্বোকাটায়ন অ্যান্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উইল ডিস্টেবিলাইজ দ্য কার্বোকাটায়ন, ওকে। তাহলে ওর স্টেবিলিটি অর্ডার হবে 1 greater than 2 greater than 3, বোঝা গেল। দেখো 6 আমাদের লাস্ট কোয়েশ্চেন, সেটা কি, সেটা হচ্ছে তোমার দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাকচুয়ালি কি হচ্ছে, নাইট্রোজেনের লোন পেয়ার তোমার ডিলোকালাইজ করতে পারে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে যাবে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে যাবে, ঠিক আছে। এখানে OCH3 কি হচ্ছে, OCH3 তার ইলেকট্রন ডেন্সিটি দিয়ে ডিলোকালাইজ করছে, ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে OCH3, ঠিক আছে, OCH3। তারপর হচ্ছে তোমার CH3 কি হচ্ছে, তার প্লাস আই আছে এবং প্লাস এইচ আছে, ঠিক আছে, হাইপার কনজুগেশন আছে। অ্যাকচুয়ালি এই পজিটিভ চার্জটাকে তুমি যদি রেজোন্যান্সে ড্র করো, পজিটিভ চার্জটা আলটিমেটলি তোমার এখানে চলে আসবে, এখানেও পজিটিভ চার্জের এখানে আসবে, এখানেও পজিটিভ চার্জের এখানে আসবে, তাহলে বেসিক্যালি যেমন, ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এখানে তোমার প্লাস এম মেজোমেরিক এফেক্ট শো হচ্ছে, এখানেও তোমার প্লাস এম মেজোমেরিক এফেক্ট শো হচ্ছে, এখানে তোমার কি হচ্ছে প্লাস এইচ বা প্লাস আই এই দুটো এফেক্ট শো হচ্ছে, এখানে হাইড্রোজেন মানে নাথিং, ঠিক আছে, এখানে নাথিং কিচ্ছু নেই, এখানে ক্লোরিনের কি আছে স্যার মাইনাস আই এফেক্ট আছে, এখানে সাইনাইডের কি আছে মাইনাস আই এফেক্ট আছে, এখানে সাইনাইডেরও তোমার কি আছে মাইনাস আই এফেক্ট আছে, NO2 কি আছে মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট আছে, ঠিক আছে, মাইনাস আই আছে এবং মাইনাস আর এফেক্ট আছে, যার জন্য বেসিক্যালি কি হচ্ছে এই কার্বোকাটায়নটাকে সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড করে, ঠিক আছে, সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড করে কোনখানে, এইটা হচ্ছে সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড, কারণ নাইট্রো। দেখো এবার এখানে অ্যাকচুয়ালি তাহলে দেখো এবার আমি মানে এক্সপ্লেনেশনটা দিই, ঠিক আছে। দেখো প্লাস এম দ্বারা প্রথম কম্পাউন্ডটা কি হচ্ছে তোমার প্লাস এম, এটাতেও প্লাস এম, সেই একই স্যার কনসেপ্ট, এখানে আপনার নাইট্রোজেন লোন পেয়ার সহজে ডোনেশন করতে পারবে, মেজোমেরিক এফেক্টের এক্সটেন্ট হাই, কিন্তু এখানে OCH3 ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেই ডোনেশনটা কম অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে প্রথমেই এইটা গ্রেটার দেন এইটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তোমার মিথাইল গ্রুপ তার প্লাস আই আর প্লাস এইচ দুটো এফেক্ট দিতে পারছে, ঠিক আছে, তাহলে প্লাস আই এবং প্লাস এইচ এই দুটো এফেক্টের জন্য কি হচ্ছে প্লাস আই এবং প্লাস এইচ এই দুটো এফেক্ট আছে, যার জন্য এটা মডারেটলি একটা স্টেবিলাইজড, ঠিক আছে। এখানে তো হাইড্রোজেন কিচ্ছু নেই, এখানে দেখো ক্লোরিন এবার তার মাইনাস এফেক্ট শো করছে, কার্বোকাটায়নটাকে ডিস্টেবিলাইজ করছে, সাইনাইডের মাইনাস আই এফেক্টটা ক্লোরিনের থেকে অনেকটাই বেশি, ঠিক আছে, দ্যাটস ওয়াই কি হবে এটা আরো বেশি করে ডিস্টেবিলাইজ করছে। আর NO2 গ্রুপটা সাইনাইডের থেকে এর মাইনাস আই মাইনাস আর দুটোই এক্সটেন্ট অনেকটা হাই, ঠিক আছে, কম্পেয়ার টু সাইনাইড কম্পেয়ার টু ক্লোরিন, দ্যাটস ওয়াই তোমার পুরো অর্ডারটা আসবে অ্যাকচুয়ালি এরকম, ওকে। সো দেখো এখানেতে
আমরা আরও কিছু কার্বোক্যাটায়নকে তুলেছি যেখানে আমরা কোয়েশ্চেন্সগুলোকে অ্যাকচুয়ালি ডিসকাস করব, ঠিক আছে। তো 7 নম্বর কোয়েশ্চেন কি? 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার দেখো এরকম। এবার অ্যাকচুয়ালি আমরা এর রেজোনেন্স স্ট্রাকচারটা কিন্তু আগেই ড্র করে দেখিয়েছিলাম, ঠিক আছে, যে এই রেজোনেটিং স্ট্রাকচারটা কীরকম হয়। তো রেজোনেটিং স্ট্রাকচারটা যখন ড্র করা হয়েছিল তখন অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল যে তোমার পজিটিভ চার্জটা আলটিমেটলি কোথায় আসবে? পজিটিভ চার্জটা তোমার চলে আসবে এখানে। যখন তুমি রেজোনেন্সটা যখন তুমি শো করবে তখন কি হবে দেখো, এই বন্ডেড ডেন্সিটি তোমার কোথায় যাবে? এই বন্ডেড ডেন্সিটি স্যার এখানে যাবে, এই বন্ডেড ডেন্সিটি তোমার এখানে যাবে, তাহলে আলটিমেটলি পজিটিভ চার্জটা কোনখানে আসবে? স্যার পজিটিভ চার্জের এখানেই চলে আসবে। তাহলে এই পজিটিভ চার্জটা আলটিমেটলি এখানেই আসবে। তাহলে মিথাইল গ্রুপের কি আছে এখানে? মিথাইল গ্রুপের প্লাস আই আছে, ঠিক আছে, কিন্তু প্লাস আই এর থেকে আমরা হাইপার কনজুগেশনটাকে প্রিডমিনেট তো অলওয়েজ ধরে আসি, কারণ অর্ডারের এফেক্ট কি? অর্ডারের এফেক্ট হচ্ছে তোমার প্লাস আর, ঠিক আছে। রেজোনেন্স তার আগে হচ্ছে প্লাস এ, মেজোমেরিক রেজোনেন্স, তারপর হচ্ছে হাইপার কনজুগেশন, ঠিক আছে, হাইপার কনজুগেশন, তারপর হচ্ছে প্লাস আই ইন্ডাকটিভ, ঠিক আছে। তাহলে এত রকমের এফেক্ট আছে, ঠিক আছে। তাহলে আমরা গ্র্যাজুয়ালি যত এদিক থেকে এদিকে যাবো তত এফেক্টগুলো কমে যায়, ঠিক আছে। তাহলে হাইপার কনজুগেশন এফেক্ট এখানে শো করতে পারছে, তাহলে আমরা হাইপার কনজুগেশনটাকে নিয়েই টানাটানি করবো, ঠিক আছে। দেখো অনেকে কি করে, কোনো কিছু চিন্তা ভাবনা করে না, নর্মালি ভেবে নেয় যে স্যার এখানে 3টে মিথাইল গ্রুপ, 2টো মিথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ এখানে, মানে এখানে ইথাইল আছে আর এখানে একটা মিথাইল গ্রুপ, ঠিক আছে। তাহলে একদম সে ভেবে নেয় প্লাস আইয়ের এফেক্টে যাবে, মানে ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে কোয়েশ্চেন করে দেয় এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, কিন্তু সে সেন্স করতে পারে না যে অ্যাকচুয়ালি রেজোনেন্স করলে পজিটিভ চার্জটা এখানে ডেভেলপ হবে। তাহলে রেজোনেন্স করলে পজিটিভ চার্জটা তোমার এখানে যেহেতু ডেভেলপ হচ্ছে, তাহলে তোমার এই মিথাইল গ্রুপটা কি এফেক্ট দেখাতে পারছে? প্লাস এইচ, হাইপার কনজুগেশন। তাহলে হাইপার কনজুগেশন ইফেক্টটা এখানে প্রিডমিনেন্ট ফ্যাক্টর কিন্তু মানে রোল প্লে করছে, ঠিক আছে। তাহলে হাইপার কনজুগেশন যদি হয় তাহলে এখানে সব থেকে 3টে মিথাইল মানে কি CH3, মানে 3টে তোমার আলফা হাইড্রোজেন এখানে আছে, তাহলে 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দ্বারা এটা স্টেবিলাইজড। এখানে কটা স্যার? এখানে দেখো এই CH2 বেসিক্যালি 2টো, আর এইটার রেসপেক্টে তো এইটাই তো আলফা কার্বন হবে, মানে এই পজিটিভ চার্জের রেসপেক্টে এইটা আলফা কার্বন। তাহলে বেসিক্যালি 2টো হাইড্রোজেন আছে, তাহলে 2টো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দ্বারা স্টেবিলাইজড। এখানে অ্যাকচুয়ালি কটা? এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দ্বারা স্টেবিলাইজড, এখানে কোনো হাইড্রোজেনই নেই, তাহলে 0খানা মানে তোমার ওটা আনস্টেবিলাইজড বেসিক্যালি, ঠিক আছে। এখানে তোমার বলতে পারো যে স্টেবিলাইজড আছে, এটা এখানে তুমি বলতে পারো যে প্লাস আইয়ের মানে ইন্ডাকটিভের রেসপেক্টে এটা স্টেবিলাইজড, কিন্তু এখানে হাইপার কনজুগেশন এফেক্ট শো হচ্ছে। তাহলে স্টেবিলিটি অর্ডার কোনটা হবে? A গ্রেটার দেন B গ্রেটার দেন তোমার হবে C গ্রেটার দেন তোমার হবে হচ্ছে D। বোঝা গেল? 8 নম্বরে আমরা যাই। দেখো এখানে কি হয়েছে, বেসিক্যালি সেই CH2++ সবইতেই আছে, মিথাইল গ্রুপটাকে জাস্ট আমি এদিক ওদিক করিয়েছি। এবার মিথাইল গ্রুপটার কি এফেক্ট আছে? স্যার মিথাইল গ্রুপের তোমার আছে হচ্ছে প্লাস আই আর প্লাস এইচ। মিথাইল গ্রুপের কি আছে? প্লাস আই আছে এবং প্লাস এইচ এফেক্ট আছে, ঠিক আছে। তাহলে দেখো অর্থ পজিশনে, প্যারা পজিশনে, ঠিক আছে। তাহলে এখানে কি অর্থ পজিশনে তোমার কি দেখাতে পারে? দেখো অর্থ পজিশনে তোমার কি আছে? প্লাস আই আছে এবং প্লাস এইচও আছে, ঠিক আছে। এখানে প্যারা পজিশনে কি আছে? প্লাস আই আছে এবং প্লাস এইচও আছে। কিন্তু মেটা পজিশনে যখন থাকে, আমরা অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি অ্যাকচুয়ালি প্রিভিয়াস লেকচার, তো দেখলে যারা প্রিভিয়াস লেকচার থেকে ফলো করে আসছে তাদের বুঝতে কোনো সমস্যা হবে না, কিন্তু যারা প্রিভিয়াস লেকচার দেখেনি তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা হবে। তো আগে প্রিভিয়াস লেকচারগুলো দেখো, ঠিক আছে। সো এখানে কি, এখানে হচ্ছে এই যে মিথাইলটা যখন এখানে মেটা পজিশনে প্লেস করা আছে, তাহলে মেটা পজিশনে যখন তোমার মিথাইল গ্রুপটা আছে তখন এখানে কিন্তু কি হয়? মেটা পজিশনে কোনোদিন রেজোনেন্স এবং হাইপার কনজুগেশন এফেক্ট কিন্তু শো মানে দেখা হয় না আর কি, ঠিক আছে, দেখা যায় না। অর্থ আর প্যারা পজিশনেতেই হয়। কেন হয়, কি জন্য হয়, সব বলা হয়েছে, ঠিক আছে। সো এবার এই যে মিথাইল গ্রুপটা, তার এখানে হাইপার কনজুগেশন এফেক্ট শো হচ্ছে না, শুধুমাত্র কি হচ্ছে? তার প্লাস আই এফেক্টটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে স্যার? প্লাস আই এফেক্ট তোমার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে তো মিথাইল কিচ্ছুই নেই, তাহলে কোনো এফেক্টই নেই, ওটা জাস্ট মানে বেনজিন রিংয়ের এই যে রিংটা খালি কি হতে পারে, মানে এমনি স্টেবিলাইজড আর কি, রিংয়ের সাথে রেজোনেন্স করে স্টেবিলাইজড, ওকে। তাহলে আলটিমেটলি তাহলে এখানে প্লাস আই প্লাস এইচ, এখানেও প্লাস আই প্লাস এইচ। এবার স্যার আমরা ডিফারেন্সিয়েট কি করে করব? দেখো এখানে যে প্লাস আই এফেক্টটা, সেটা কিন্তু কি, এই প্লাস আই এফেক্টটা হচ্ছে তোমার স্ট্রং। কেন স্যার স্ট্রং? কারণ এই পজিটিভ চার্জের রেসপেক্টে অনেকটা কাছে আছে, কিন্তু এখানে কারণ আমরা জানি যে ইন্ডাকটিভ এফেক্ট তোমার ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, যেহেতু ইন্ডাকটিভ এফেক্ট তোমার ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, তাহলে তুমি বলতেই পারো যে এই পজিটিভ চার্জের রেসপেক্টে যেহেতু তোমার এই যে মিথাইল গ্রুপটা সেটা কাছে আছে, তাহলে প্লাস আই এফেক্টটা তোমার এখানে স্ট্রং, কিন্তু এখানে প্লাস আই এফেক্টটা তোমার কি হবে? উইক হবে, ঠিক আছে, উইক হবে। তাহলে স্টেবিলিটি অর্ডার কিরকম হবে? A গ্রেটার দেন B, ঠিক আছে। এখানে শুধুমাত্র হাইপার কনজুগেশন নেই, এখানে আছে শুধু প্লাস আই, তার সেই জন্য এটা লাস্টে গেল। আর এখানে তো কোনো মিথাইলিক নেই, কিছু এফেক্টই নেই, শুধুমাত্র এই বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্স করে স্টেবিলাইজ। তাহলে বেসিক্যালি A গ্রেটার দেন B গ্রেটার দেন C গ্রেটার দেন D, ওকে। নেক্সট 9 নম্বর। 9 নম্বরে কি দেখো, এখানে নাইট্রো গ্রুপের কি আছে? মাইনাস আই আছে। দেখো মেটা পজিশনে, বারবার বলছি, মেটা পজিশনে রেজোনেন্স এবং হাইপার কনজুগেশন অপারেটিভ হয় না, ঠিক আছে। তাহলে এই যে NO2 গ্রুপের মাইনাস আই এফেক্ট
এফেক্টটা মাইনাস আই আছে, মাইনাস আর আছে, কিন্তু মাইনাস আর এফেক্ট কিন্তু এখানে লাগবে না, ঠিক আছে। OCH3 গ্রুপের কি আছে, প্লাস আই আছে, ঠিক আছে, সরি OCH3 গ্রুপের মাইনাস আই আছে, ঠিক আছে, মাইনাস আই, ঠিক আছে, এবং প্লাস আর, ঠিক আছে, প্লাস আর আছে আর মাইনাস আই এফেক্ট আছে, ঠিক আছে। এর অক্সিজেনটার জন্য বেসিক্যালি মাইনাস আই এফেক্ট আর অক্সিজেন লোন পেটার জন্য বেসিক্যালি প্লাস আর এফেক্টটা শো হয়, ঠিক আছে। তো যাই হোক, আর মিথাইল গ্রুপের স্যার এখানে কি আছে দেখো, সবাই কিন্তু মেটা পজিশনে আছে, তাহলে মাইনাস আই এফেক্ট কিন্তু এখানে শো, মাইনাস আইটাই খালি শো হবে, প্লাস আর এফেক্ট কিন্তু এখানে দেখা যাবে না, ঠিক আছে। এখানেও তোমার কি হচ্ছে, মাইনাস আই এফেক্ট আছে, মিথাইল গ্রুপের কি আছে, প্লাস আই এফেক্ট আছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি সব থেকে কে স্টেবিলাইজড, এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান তোমার হয়ে যাবে সি। কেন, এই দুটোর মধ্যে আমি কি করে কম্পেয়ার করলাম, দেখো OCH3 আর NO2 হচ্ছে স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, তো যার জন্য এটা সব থেকেই কার্বোক্যাটায়নটাকে বেশি করে ডিস্টেবিলাইজড করছে, তাহলে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, ঠিক আছে। দেখো 10 নম্বর কোয়েশ্চেনটায় যাওয়া যাক। এখানে হচ্ছে প্যারা পজিশনে সব অপারেট হয়, ঠিক আছে, রেজোন্যান্স ও হাইপার কনজুগেশনও, ঠিক আছে। তুমি খালি মনে রাখবে যে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে কি হয়, অর্থ প্যারাতে অপারেট হয়, সব কিছু অপারেট হয়, ঠিক আছে, কিন্তু মেটা পজিশনে তোমার রেজোন্যান্স আর হাইপার কনজুগেশন কিন্তু অপারেট হয় না, ঠিক আছে। দেখো NO2 তোমার প্যারাতে ঢুকেছে, প্যারাতে CH3 আছে, প্যারাতে OCH3 আছে, তাহলে কি আছে এখানে বেসিক্যালি মাইনাস আই আছে এবং প্লাস আর এফেক্ট আছে OCH3 গ্রুপে, ঠিক আছে। CH3 কি আছে স্যার, প্লাস আই আছে এবং প্লাস হাইপার কনজুগেশন আছে। NO2 গ্রুপের স্যার কি আছে, মাইনাস আই দ্বারা এটা একদম মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই এবং মাইনাস আর দ্বারা এটা সব থেকে ডিস্টেবিলাইজ। দেখো এখানে প্লাস আর এফেক্ট মানে বেসিক্যালি এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে ধরেই নিতে হবে যে এখানে কি এফেক্টটা চলছে, এখানে হচ্ছে প্লাস আর, রেজোন্যান্স প্লাস আর গ্রেটার দ্যান অফ মাইনাস আই, কারণ তো আমরা বলে দিয়েছি, কারণ আমরা বলেছি না যে রেজোন্যান্সের এফেক্ট তোমার সব থেকে হাই, সেটা হোক যে কোনো এফেক্ট। দেখো রেজোন্যান্স সব থেকে তোমার হাই কম্পেয়ার টু ইন্ডাকটিভ, তাহলে রেজোন্যান্স এফেক্টটা এখানে প্রিডমিনেন্ট করবে, অক্সিজেনের লোন পেয়ার কিন্তু এখানে এই যে ডোনেশন এইভাবে চলবে, ঠিক আছে। তাহলে ডোনেশন যখনই হবে এইভাবে, তখন কি হবে, তখন বেসিক্যালি তোমার কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড হবে, ঠিক আছে। CH3 ক্ষেত্রে প্লাস এইচ প্লাস আই আছে, NO2 মাইনাস আই মাইনাস আর দ্বারা ডিস্টেবিলাইজড হচ্ছে, তাহলে এটা স্টেবিলাইজড বাই প্লাস আর এফেক্ট, এটা স্টেবিলাইজড বাই প্লাস আই প্লাস এইচ এফেক্ট, অ্যান্ড দিস ইজ ডিস্টেবিলাইজড বাই মাইনাস আই অ্যান্ড মাইনাস আর এফেক্ট। বোঝা গেল 10 নম্বর। 11 নম্বরে দেখো মেটা পজিশনে তোমার গ্রুপগুলোকে ইনকর্পোরেট করেছে, ঠিক আছে। CH3 আছে, CH2 CH3, এখানে কটা আলফা হাইড্রোজেন, এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এখানে তোমার কটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, আর এখানে কোনো তোমার হাইড্রোজেন নেই। দেখো এখানে হাইড্রোজেন কাউন্ট করার তোমার দরকারও নেই। কেন স্যার হাইড্রোজেনগুলো কাউন্ট করার দরকার নেই বলছেন, এর কারণ হচ্ছে তোমাকে দেখো মেটা পজিশনে রেজোন্যান্স হয় না, তোমার হাইপার কনজুগেশনও হয় না, পজিটিভ চার্জটা কোনোভাবেই তোমার এই পজিশনে আসতে পারবে না, তাহলে তোমার এই হাইড্রোজেনগুলোকে কাউন্ট করে কোনো লাভ নেই। কারণ তোমার এখানে যদি পজিটিভ চার্জটা আসতো তাহলে তোমার কি হতো, এখানে ধরুন স্যার পজিটিভ চার্জটা এসেছে, তাহলে তোমার এই যে কার্বনটা, এই কার্বনটা আলফা কার্বন, তাহলে এই কার্বনটার সাথে ডাইরেক্টলি যে হাইড্রোজেনটা তোমার কানেক্ট হয়ে থাকবে, দ্যাট ইজ ইউর আলফা হাইড্রোজেন। সেই আলফা হাইড্রোজেনের তোমার যত বেশি এখানে ডোনেট করতে পারবে, ততই তোমার কি হবে, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। হাইপার কনজুগেটিভ যত বেশি স্ট্রাকচার হবে তত তোমার স্টেবিলাইজড, কিন্তু আমরা সেরকম দেখো ওরকম তো করবো না, কারণ এখানে কি মেটা পজিশনে ইনকর্পোরেট করেছে, তাহলে মেটা পজিশনে শুধুমাত্র তোমাকে ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে যেতে হবে, যেটা কিনা আমরা এখানে গেলাম না। এই কোশ্চেনটা দেখো এখানে প্যারা পজিশনে ছিল বলে এরকম, কিন্তু এখানে যদি কোশ্চেনটা এরকম দেয়, যে জানুক বা না জানুক সে এমনি করে দিয়ে চলে আসবে যে বেসিক্যালি এই তিনটে মিথাইল গ্রুপ আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে, আর এখানে মানে এখানে তো ইথাইল আছে আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে খালি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি স্টেবিলিটি অর্ডার হবে এইটা, মানে ডি গ্রেটার দেন তোমার হবে সি, গ্রেটার দেন হবে হচ্ছে বি, গ্রেটার দেন হবে হচ্ছে এ। বোঝা গেল? ওকে, সো গেল 11 গেল 12তে দেখো এখানে OCH3 গ্রুপটাকে কি করেছে, এদিক ওদিক করিয়েছে। OCH3 গ্রুপের স্যার কি আছে, OCH3 এই গ্রুপটার কি আছে, এই গ্রুপটার আছে হচ্ছে প্লাস আর, আর একটা হচ্ছে মাইনাস আই, ঠিক আছে। দেখো মেটাতে কি শো করতে পারে, তাহলে মেটাতে যখন আছে তখন কি হবে, প্লাস আর তো শো করতে পারবে না, মাইনাস আই দ্বারা ডিস্টেবিলাইজড করছে শুধুমাত্র, ঠিক আছে। এখানে OCH3 আছে, এখানে প্লাস আর আছে, মাইনাস আইও আছে, কিন্তু প্লাস আর আমরা প্রিডমিনেট করে উপরেই বললাম, তাহলে বেসিক্যালি প্লাস আর এফেক্ট এখানে আছে। আর এখানে অর্থ পজিশনে কি আছে, অর্থ পজিশনে দেখো এখানে প্লাস আর মাইনাস আই দুটোই লিখি, এখানে হচ্ছে বেসিক্যালি প্লাস আর, আর এখানে হচ্ছে মাইনাস আই। দেখো দুটো জায়গাতেই প্লাস আর আছে, সেটা না হয় আমি বুঝলাম। মাইনাস আইটা এখানে কি অনেকটা দূরে আছে, মাইনাস আইটা দেখো কার্বোক্যাটায়ন এখানে গ্রুপটা আছে, তাহলে মানে প্যারা পজিশনে আছে, যার জন্য মাইনাস আই এফেক্ট এখানে উইক, কিন্তু এখানে মাইনাস আই এফেক্টটা কি স্ট্রং, তাহলে মাইনাস আই এফেক্ট যত বেশি তত বেশি করে ইলেকট্রন ডেনসিটিটাকে টেনে নিচ্ছে, একই তো ইলেকট্রন ডেফিশিয়েন্ট, সেখান থেকে আরো ইলেকট্রন টেনে নিলে আরো বেশি করে ডিস্টেবিলাইজড, যার জন্য এইটা সব থেকে বেশি স্টেবিলাইজড, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। মানে তোমাকে রেজোন্যান্স তুমি চেক করলে দুটো সবেতেই রেজোন্যান্স আছে, এই দুটোতে রেজোন্যান্স আছে, কিন্তু এখানে রেজোন্যান্স এফেক্টটা শো করতে পারছে না, সেটা আমরা বুঝলাম, কিন্তু এই দুটোতে রেজোন্যান্স আছে। এবার রেজোন্যান্সটাকে দেখার পর তোমাকে দেখতে হবে ইন্ডাকটিভ এফেক্টটা, সেই জন্য সব এফেক্টসগুলোকে তোমার কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তুমি জেনারেল অর্গানিক কেমিস্ট্রির কোনো কোয়েশ্চেন কিন্তু সলভ করতে পারবে না, ঠিক আছে। 12 নম্বর কোয়েশ্চেন গেল। দেখো 13 নম্বর কোয়েশ্চেনে আসো, এখানে তোমাকে কি বলা হচ্ছে CD3, দেখো প্যারা পজিশন এখানে CD3 এখানে CH3 আমাদের দেখার কোনো দরকারই নেই,
কেন স্যার দেখার দরকার নেই? এর কারণ হচ্ছে, এর কারণ কি দেখো, নর্মালি এর কারণ হচ্ছে তোমার এখানে কি পজিটিভ চার্জটা রেজোন্যান্স করে আজকে এই পজিশনেতে আসবে, পজিটিভ চার্জটা রেজোন্যান্স করে আজকে এই পজিশনে আসবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এইটার রেসপেক্টে এইটা আলফা কার্বন, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে না, আলফা কার্বনে এখানে কোনো হাইড্রোজেন আছে না, তাহলে আমরা ওই মানে রেজোন্যান্সের রেসপেক্টে বা হাইপার কনজুগেশনের রেসপেক্টে জিনিসটাকে ভাববো না, তাহলে এটা ইন্ডাকটিভের রেসপেক্টে তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? এখানে CH3 মানে তিনটে CD3 গ্রুপ আছে, আর এখানে হচ্ছে CH3 এই তিনটে গ্রুপ আছে, তাহলে ইন্ডাকটিভের রেসপেক্টে তুমি যদি জিনিসটাকে ভাবো তাহলে কার ইন্ডাকটিভ এফেক্ট বেশি? ইন্ডাকটিভ এফেক্ট কার বেশি? অ্যাকচুয়ালি যত মাস বেশি ছিল সেই বন্ডের লেন্থটা আমরা কি বলেছিলাম তত ছোট, যত মাস বেশি তত তোমার, যেমন হচ্ছে সিটির লেন্থটা এত বলা হয়েছিল, তারপর হচ্ছে তোমার সিডি লেন্থটা এরকম, আর সিএইচ এর লেন্থটা, সরি এটা হচ্ছে সিএইচ এর লেন্থ, এটা হচ্ছে সিডির লেন্থ, আর এটা তোমার হচ্ছে সিটির লেন্থ। তাহলে যত লেন্থ কম ট্রাভেল করতে তোমার ইলেকট্রন ডেন্সিটিটা ট্রাভেল করতে মানে প্লাস আই এফেক্ট দেখাতে তত সুবিধে, তাহলে প্লাস আই এফেক্ট দেখাতে তোমার যত সুবিধে মানে তো ইন্ডাকটিভ এফেক্ট যত সুবিধা হবে যত তাড়াতাড়ি হবে তাহলে সেটা বেশি করে স্টেবিলাইজড হবে। তাহলে সিডির বন্ডটা মোটামুটি কিন্তু সিএইচ এর বন্ডটা অনেক লম্বা, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট এখানে অনেকটা উইক, কিন্তু এখানে ইন্ডাকটিভ এফেক্ট স্ট্রং, যার জন্য স্টেবিলিটি অর্ডার হবে এইটা গ্রেটার দেন এইটা। বুঝে গেল? 14 নম্বর দেখো, 14 নম্বর কোয়েশ্চেনটা আর 15 নম্বর কোয়েশ্চেনটা একটু চিন্তা ভাবনা করতে হবে, কেন বলো তো? কারণ আজকে তোমাকে এই যে কার্বোক্যাটায়নটাকে দিয়েছে, এই যে পজিটিভ চার্জটাকে দিয়েছে, সেটা কোনখানে বসে আছে সেটাকে তোমাকে একটু দেখতে হবে। সেটা বেসিক্যালি সেটা তোমার কোথায় বসে আছে? সেটা হচ্ছে বেসিক্যালি sp2 হাইব্রিডাইজড তোমার কার্বনে আছে, ঠিক আছে? আমরা মনে হয় ব্যাপারটাকে ভুল বললাম, ঠিক আছে? দেখো 14 নম্বর 15 নম্বর কোয়েশ্চেনটা তোমাকে একটু ডিটেলে মানে ডিল করতে হবে, কেন? এর কারণ হচ্ছে দেখো বেনজিন রিং এ ডাইরেক্টলি তোমার কি হয়েছে, এই পজিটিভ চার্জটা পড়ে আছে, এই পজিটিভ চার্জটা পড়ে আছে, এই পজিটিভ চার্জটা পড়ে আছে, তাহলে এর হাইব্রিডাইজেশন স্যার কত? দেখো এর এখানে বেসিক্যালি একটা হাইড্রোজেন ছিল, সেটাকেই সরিয়ে দিয়ে এখানে পজিটিভ চার্জটা ডেভেলপ করেছে, তাহলে বেসিক্যালি দুটো বন্ড, তাহলে বেসিক্যালি sp তে বসে আছে, ঠিক আছে? sp তে বসে আছে। এবার আমরা কি বলতে চাইছি দেখো, এবার আমরা বলতে চাইছি যে দেখো এখানে এরকম বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে যে এই টাইপের কম্পাউন্ডগুলো যখন তোমার বেনজিন রিংয়েতেই অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা বসে থাকবে, মানে কিরকম ব্যাপার স্যার? এই হচ্ছে ব্যাপার, এরকম এই একটা ড্র করলাম, আর একটা হচ্ছে ধরো এরকম এই একটা, ঠিক আছে? ধরো এখানে তোমার পজিটিভ চার্জ বা এখানে ধরো নেগেটিভ চার্জ, যে কোনো যা কিছু থাকতে পারে, পজিটিভ নেগেটিভ ক্যাটায়ন আয়ন দুটোই থাকতে পারে। এইগুলোর জন্য তুমি কি কনসিডার করবে? এই দুটো পার্টিকুলার কেসের জন্য তুমি শুধুমাত্র যাই এফেক্ট থাক না কেন তুমি শুধুমাত্র কি দেখবে? ইন্ডাকটিভ, ঠিক আছে? তোমাকে এটা বলে দিলাম, তুমি এটা মাথায় রাখবে, ঠিক আছে? যে এই দুটো এই টাইপের যদি আমি সিস্টেম দেখতে পাই তাহলে শুধুমাত্র আমি ইন্ডাকটিভ এফেক্টটাকে এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এবার ইন্ডাকটিভ এফেক্ট তুমি যদি অ্যাপ্লাই করো, আর কোনো এফেক্ট যে মানে অন্য গ্রুপগুলো যাই কিছুই এফেক্ট থাক না কেন আমি দেখবো না, শুধুমাত্র তুমি ইন্ডাকটিভ এফেক্ট দেখবে। তাহলে পজিটিভ চার্জের রেসপেক্টে অনেকটা কাছে আছে, এখানে পজিটিভ চার্জের রেসপেক্টে অনেকটা দূরে আছে, ঠিক আছে? পজিটিভ চার্জের রেসপেক্টে অনেকটা দূরে, এখানে পজিটিভ চার্জের রেসপেক্টে দূরে, ঠিক আছে? মানে পজিটিভ চার্জের রেসপেক্টে এটা অর্থ পজিশন, পজিটিভ চার্জের রেসপেক্টে এটা মেটা পজিশন, পজিটিভ চার্জের রেসপেক্টে এটা প্যারা পজিশন। তাহলে অর্থ পজিশনটা কাছে, মেটা পজিশনটা একটু দূরে চলে গেছে, প্যারা পজিশনটা আরো দূরে, দ্যাটস ওয়াই স্টেবিলিটি অর্ডার হবে এটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা। বোঝা গেল? তোমার এখানে ইন্ডাকটিভ এফেক্টে দেখো এইটা দেখো 15 নম্বর এক্সাম্পলটা, 15 নম্বর এক্সাম্পলে তোমার কি বলা হচ্ছে? তাহলে OCH3 কি আছে? প্লাস আর আছে, মাইনাস আই আছে, এটা মাইনাস আই এফেক্ট আছে, কিন্তু প্লাস আর এফেক্ট এখানে দেখাবে না তুমি কিন্তু, ঠিক আছে? এটাকে ধরবে না, এটা মাইনাস আই, এখানেও বেসিক্যালি মাইনাস আই, এখানে মাইনাস আই, শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট আমি এখানে ধরতে বলেছি, ঠিক আছে? তাহলে বেসিক্যালি স্টেবিলিটি অর্ডার কিরকম হবে? দেখো মাইনাস আই মানে মাইনাস আই দিয়ে বেশি করে এই কার্বোক্যাটায়নটাকে আরো বেশি করে ডিস্টেবিলাইজ করছে, কিন্তু এটা অনেকটা দূরে আছে, আর এটা মডারেটলি দূরে তোমার আছে, ঠিক আছে? তাহলে যেহেতু এটা তোমার সব থেকে দূরে আছে, তাহলে এটা মাইনাস আই এফেক্টটা অত ভালো করে দেখাতে পারছে না, যার জন্য কার্বোক্যাটায়নটা অতটা ডিস্টেবিলাইজড হচ্ছে না, কিন্তু এটা অনেকটা কাছে আছে, যার জন্য সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড আছে হচ্ছে, আর এখানে তোমার মডারেটলি তোমার ডিস্টেবিলাইজড। তাহলে এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা, সবাই এই তিনটে কমপ্লেক্সই মানে কম্পাউন্ডই কিন্তু আলটিমেটলি তোমার ডিস্টেবিলাইজড, কিন্তু তার মধ্যে মোটামুটি স্টেবিলাইজড এইটা, তার থেকে ডিস্টেবিলাইজড হচ্ছে এটা, তার থেকে আরো যদি ডিস্টেবিলাইজড তুমি দেখো তাহলে হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, দেখো এখানে 17 নম্বর এবং 18 নম্বর কোয়েশ্চেন্সগুলো তোমার একটু মানে অন্য রকমের প্রায়। অ্যাকচুয়ালি কেন স্যার এরকম বলছেন? দেখো তোমার এখানে অ্যাকচুয়ালি কি হয়, স্টেবিলিটিটা অ্যাকচুয়ালি এটার সব থেকে তোমার বেশি, এটার সব থেকে কম, এটার অ্যাকচুয়ালি এখানে মানে এটা আমি পরে আসছি, তুমি আগে এটাই দেখো, ঠিক আছে? সো এখানে কোয়েশ্চেনটাকে তুমি যদি সলভ করো নর্মালি, তাহলে নর্মালি সলভ করলেও হয়, কিন্তু তোমার এখানে একটা অন্য রকমের মানে এক্সপ্লেনেশন তোমাকে দিতে হয়। অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা তোমাকে ঠিকঠাক দেওয়াটা জানতে হবে। সো কি নর্মাল এক্সপ্লেনেশন স্যার? দেখো তোমাকে প্রথমে আমি দেখো এই বেনজিন রিং, ধরো আমি এই কম্পাউন্ডটাকে এখানে ড্র করছি মলিকুলার অরবিটালটা, আর এই কম্পাউন্ডটার আমি মলিকুলার অরবিটালটা এখানে ড্র করছি, ঠিক আছে? ওকে, তাহলে মলিকুলার অরবিটালটা আগে আমি ড্র করি। দেখো নর্মালি মলিকুলার অরবিটালটাকে এরকম দেখতে হবে, এরকম,
ঠিক আছে। এই হচ্ছে তোমার বেসিক্যালি CH2 পজিটিভ চার্জ, মানে স্যার এখানে একটা লোব আছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার দুটো হাইড্রোজেন, ঠিক আছে, দুটো হাইড্রোজেন, আর পজিটিভ চার্জটা আমি আর দেখালাম না, পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। এই একটা লোব, এগুলো সব বেনজিনের যে পি অরবিটাল, সেই পি অরবিটালের এক একটা লোব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি কোনখানে কোনখানে আছে স্যার? পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি তোমার আছে হচ্ছে ধরো এখানে একটা আছে, এখানে ধরো একটা আছে, আর নর্মালি এখানে আছে ধরো, ঠিক আছে। এইরকম স্যার আপনার পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিগুলো আছে, সরি, আর এখানে একটা তোমার পি অরবিটাল, ঠিক আছে। আমি এখানে ভুল দেখালাম, এইরকম, ঠিক আছে। তাহলে এইরকম আপনার ব্যাপারটা হয়ে আছে, ঠিক আছে। এই হচ্ছে পুরো বেনজিন রিংটা, আর তার সাথে আপনার কি আছে CH2 পজিটিভ এরকম হয়ে আছে, ঠিক আছে। এবার দেখো, আর এখানে তোমার কি আছে, দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, এই একটা মিথাইল গ্রুপ আর এখানে আপনার একটা মিথাইল গ্রুপ, ঠিক আছে। তাহলে এদের যে এই যে মিথাইল গ্রুপগুলো আছে, সেই মিথাইল গ্রুপগুলো, আচ্ছা আরেকটা আমি ড্র করে নিই, ধরো এইটাকে আমি এইভাবে ড্র করেছি, এইটাকে আমি ধরো ড্র করছি, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি এই যে স্যার অরবিটালসগুলোকে আপনি ড্র করেছেন, সো কি হচ্ছে দেখো, এই যে মিথাইল গ্রুপের বেসিক্যালি কি দেখো, মিথাইল গ্রুপের তোমার কি হতে পারে, মিথাইল গ্রুপের তোমার বলতে পারো তুমি এখানে হাইপার কনজুগেশন এফেক্ট শো হতে পারে, কারণ স্যার সব অর্থ পজিশনে আছে। এই যে CH2, তার মানে CH2 এই যে এর কার্বনের মাঝে যে পজিটিভ চার্জটা আছে আলটিমেটলি অর্থ পজিশনে আসতেই পারে, ঠিক আছে। তাহলে দুটো মিথাইল গ্রুপের অ্যাকচুয়ালি প্লাস আই দ্বারা এবং হাইপার কনজুগেশন দ্বারা অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা এটা স্টেবিলাইজড। এখানে কি হচ্ছে দেখো, 3 আর 3 কটা, 3 আর 3 হচ্ছে তোমার 6টা আলফা হাইড্রোজেন এখানে আছে, এখানে 2 আর 2 4টে, এখানে 1 আর 1 2টো, আর এখানে হচ্ছে তোমার 0 0 কিচ্ছু নেই। তাহলে সব থেকে স্টেবিলাইজ, এদিক থেকে এদিকে তুমি যাবে, যত যাবে গ্র্যাজুয়ালি তোমার স্টেবিলাইজেশন কিন্তু তোমার ডিক্রিজ হবে, ঠিক আছে। এটুকু আমরা হয় স্টেবিলাইজেশনের রেসপেক্টে আমরা বললাম যে স্টেবিলিটি এদিক থেকে এদিকে ডিক্রিজ হবে, ঠিক আছে। কিন্তু প্রপার এক্সপ্লেনেশন কি, প্রপার তোমার এক্সপ্লেনেশন যেটা তুমি খাতা কলমে লিখবে বা পেনে লিখবে, সেটা কি, সেটা হচ্ছে তোমার এরকম যে অ্যাকচুয়ালি এই যে CH2+, এই CH2+টা, এই যে দেখো এগুলো হচ্ছে বড় বড় একটা বাল্কি মিথাইল গ্রুপ, বাল্কি বলতে যাদের অ্যাকচুয়ালি ভলিউমটা অনেক বড়, সো ভলিউম এদের বড়, অনেক বড় বড় গ্রুপ। সো বড় বড় গ্রুপ হওয়ার জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে CH2 পজিটিভের মাঝে আছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, এদের দুজনের সাথে এত অ্যামাউন্টে কি হচ্ছে, স্টেরিক রিপালশন হচ্ছে, যার জন্য কি হয়, এই প্রচুর অ্যামাউন্টে কি হয়, স্টেরিক রিপালশন হয়, যার জন্য তোমার কি হয়, এই যে CH2 পজিটিভ এটা কি হয়ে যায়, আউট অফ প্লেন হয়ে যায় উইথ রেসপেক্ট টু বেনজিন রিং। তাহলে আমরা কি বললাম, ডিউ টু মোর স্টেরিক রিপালশন of the two bulky groups, CH2 plus becomes out of the plane with respect to তোমার benzene ring, ঠিক আছে। so that's why stability is decreases, but এখানে তোমার কি স্টেবিলিটি দেখো, CH2 পজিটিভ চার্জই যদি এবার আউট অফ প্লেন হয়ে যায়, তাহলে তোমার যে ডোনেশনটা হচ্ছিল সেই ডোনেশনটা প্রপার ডোনেশন আর হতে পারবে না, কিন্তু এখানে তোমার কি ডোনেশনটা প্রপারলি হতে পারছে, ওরিয়েন্টেশনটা ঠিকঠাক আছে, কিন্তু দেখো এখানে ওরিয়েন্টেশন লোকটা আমি একটু বেঁকিয়ে গেছি, কেন, কারণ ওরিয়েন্টেশনটা ঠিকঠাক নেই, আউট অফ দ্য প্লেন হয়ে যাচ্ছে এরকম অবস্থা। কেন আউট অফ দ্য প্লেন হয়ে যাচ্ছে, ডিউ টু মোর স্টেরিক রিপালশন অফ দিস গ্রুপ অ্যান্ড দিস গ্রুপ। তাহলে বেসিক্যালি দুটো বড় বড় গ্রুপ থাকার জন্য স্টেরিক রিপালশন তোমার হচ্ছে, যার জন্য এটা আউট অফ দ্য প্লেন হয়ে যাবে, এবং আউট অফ দ্য প্লেন যত তোমার হয়ে যাচ্ছে CH2+টা, তত বেনজিন রিং এর সাথে রেজোন্যান্সে কিন্তু আর টেক পার্ট করতে পারছে না। দেখো CH2 পজিটিভ চার্জ বেনজিন রিং এর সাথে টেক পার্ট করছে তো রেজোন্যান্সে, সো রেজোন্যান্সটা হচ্ছে না, যার জন্য প্রপার ডোনেশন হচ্ছে না, তাহলে কি হবে, স্টেবিলিটি ডিক্রিজ করছে। তাহলে যত তোমার বাল্কনেস বেশি, তাহলে আমি কি লিখতে পারি, বাল্কনেস তোমার যত বাড়বে, যত তোমার ভলিউম বেশি, স্টেরিক রিপালশন তোমার ততই বেশি, যত তোমার স্টেরিক রিপালশন হাই, তত কি হবে, তত তোমার এই CH2+টা কি হবে, আউট অফ দ্য প্লেন হয়ে যাবে। এবার যত তোমার আউট অফ দ্য প্লেন হয়ে যাবে, তত প্রপার ডোনেশন হতে পারবে না, প্রপার ডোনেশন যদি না হয় মানে স্টেবিলিটি কিন্তু পাবে না, মানে স্টেবিলিটি ডিক্রিজ করবে, মানে গ্র্যাজুয়ালি যত বাল্কনেস তোমার বাড়বে স্টেবিলিটি তোমার ডিক্রিজ করবে। তো দেখে নাও কোথা থেকে কোথায় গ্র্যাজুয়ালি কি হয়েছে, এদিক থেকে এদিকে যদি আমরা যাই তাহলে কি হবে, দেখবো যে এখান থেকে এদিকে যদি যাই, একটা মিথাইল গ্রুপ, এখানে দুটো ইথাইল, আর এখানে তোমার টারশিয়ারি বিউটাইল আরো বড় বড় গ্রুপ কিন্তু ইনকর্পোরেট হয়েছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই তোমার স্টেবিলিটি অর্ডারটা কিরকম হবে, এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, কারণ এখানে তো একদম CH2+টা আউট অফ দ্য প্লেন হয়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু বেনজিন রিং, প্রপার ডোনেশন হতে পারছে না, যার জন্য বেসিক্যালি কম্পাউন্ডটা ডিস্টেবিলাইজ। সিমিলার এক্সপ্লেনেশন এখানেও তোমার ফলো হবে। সো স্টেবিলিটি অর্ডার হবে A গ্রেটার দেন B গ্রেটার দেন C গ্রেটার দেন তোমার হয়ে যাবে D। বোঝা গেল? দেখো
এর আগে আমি যে অ্যাকচুয়ালি যেটা এক্সপ্লেন করলাম স্টেরিক এফেক্ট দিয়ে, সেই স্টেরিক এফেক্টটার ওটা অ্যাকচুয়ালি পার্টিকুলার নাম আছে, সেই নামটা আমি অ্যাকচুয়ালি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এসআইআর এফেক্ট, ঠিক আছে, স্টেরিক ইনহিবিশন ইন রেজোন্যান্স, ঠিক আছে, স্টেরিক ইনহিবিশন ইন রেজোন্যান্স মানে স্টেরিক এফেক্টটা তোমার ইনহিবিট করে দিচ্ছে কাকে, রেজোন্যান্সটাকে, মানে রেজোন্যান্সটাকে হতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি যে রেজোন্যান্সটা হচ্ছিল ওখানে আমরা বেনজিন রিংয়ের সাথে রেজোন্যান্সটা বলছিলাম, যে বেনজিন রিংয়ের সাথে যত তোমার রেজোন্যান্সটা কমে যাচ্ছে, এক্সটেন্ট অফ রেজোন্যান্স, এক্সটেন্ট অফ ডোনেশন যত কমছে তত তোমার ডিস্টেবিলাইজড হয়ে যাচ্ছে। তাহলে স্টেরিক এফেক্টটা তোমার রেজোন্যান্সটাকে কি করছে, ইনহিবিট করে দিচ্ছে, দ্যাটস ওয়াই ওটার নাম হচ্ছে এসআইআর এফেক্ট। তুমি ওটাকে কিন্তু মানে এসআইআর এফেক্টটাকে কিন্তু মেনশন করবে, যদি কোয়েশ্চেনটা তোমার পেপারে বা কোনো জায়গায় তোমার আসে, সেখানে তুমি এসআইআর এফেক্ট বলে ওটাকে কিন্তু মেনশন করবে। ওকে, দেখো 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে এই দুটো কার্বোকাটানের মধ্যে কোনটা বেশি স্টেবিলাইজড, কি করে বলবো স্যার? দেখো প্রথমে হচ্ছে এই ডবল বন্ডের, দেখো এটাকে এখানে সিস্টেম দিয়েছে, এখানে একটা সিস্টেম দিয়েছে, তাহলে এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে মুভ করছে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে আসতে পারে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে এসে স্টেবিলাইজড হতে পারে, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখো, ধরো এই বন্ডের ডেন্সিটি এখানে গেল, এই বন্ডের ডেন্সিটি এখানে, এটা এখানে আসবে, এই বন্ড এখানে, এই বন্ড এখানে, তারপর কি হচ্ছে এই বন্ড এখানে, এই বন্ড তোমার এখানে। তার মানে কি, তার মানে ব্যাপারটা হচ্ছে কনজুগেশন কোনখানে বেশি হচ্ছে, এখানে কনজুগেশন হাই, এখানে কনজুগেশন লো, ঠিক আছে। তাহলে কনজুগেশন এখানে কি হবে, কনজুগেশন, ঠিক আছে, কনজুগেশন ইজ হাই, অর কনজুগেশন লেন্থ, ঠিক আছে, কনজুগেশন লেন্থ, ঠিক আছে, কনজুগেশন লেন্থ ইজ হাই, সো দ্যাটস ওয়াই স্টেবিলিটি তোমার কি হয়ে যাবে, হাই হয়ে যাবে, বোঝা গেল? ওকে, বোঝা গেল। তাহলে তোমার যদি এটা এ হয় আর এটা যদি তোমার বি হয়, তাহলে স্টেবিলিটি কোনটার হাই হবে, স্যার বি এর হবে। ওকে, বোঝা গেছে। দেখো নেক্সট হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, দেখো এটাকে দেখলেই একদম চিনে ফেলার কথা, কারণ আমি অলরেডি এটাকে আগে বলে দিয়েছিলাম কি, সিগমা রেজোন্যান্স বা সিগমা, ওটা অ্যাকচুয়ালি তখন সিগমা রেজোন্যান্স বলা হয়নি, ওটাকে বলা ছিল ডান্সিং রেজোন্যান্স, ওটার আরেকটা নাম হচ্ছে বেসিক্যালি সিগমা রেজোন্যান্স। সিগমা রেজোন্যান্স আর ডান্সিং রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড। দেখো এইটাকে যদি আমি এখানে ড্র করি তাহলে কি হচ্ছে, এটাকে দেখো তাহলে 3 মেম্বার রিং, এই হচ্ছে তোমার 3 মেম্বার রিং, আর এখানে হচ্ছে তোমার CH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে কি হয়, এই বন্ডের ডেন্সিটি স্যার ভেঙে উপরে ওঠে, তাহলে আলটিমেটলি কিরকম দেখতে লাগে, এই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই ডবল বন্ড এখানে চলে আসছে, ঠিক আছে। আর তোমার পজিটিভ চার্জটা তোমার কোনখানে আসছে, পজিটিভ চার্জ তোমার আসছে হচ্ছে অ্যাকচুয়ালি এই পজিশনটায়, ঠিক আছে। তারপর কি হয়, তারপর হচ্ছে তোমার এই বন্ডের ডেন্সিটি আবার এখানে ব্যাক করে, ঠিক আছে, এই বন্ডের ডেন্সিটি আবার স্যার এখানে ব্যাক করবে, যদি ব্যাক করে তাহলে কি হবে, ট্রিপল মেম্বার রিং ফর্মেশন হবে, আবার পজিটিভ চার্জ, ঠিক আছে। তারপর এই দিকের বন্ডের ডেন্সিটি ওঠে, ঠিক আছে, এই দিকের বন্ডের ডেন্সিটিটা কি হয়, 3 মেম্বার রিংটা অ্যাকচুয়ালি ক্লিভ করে যায়, ঠিক আছে। তাহলে এখানে ডবল বন্ড হবে, ব্যাস পজিটিভ চার্জ এখানে। সিমিলারলি আবার তোমার কি হয়, এই বন্ডের ডেন্সিটি এসে তোমার আলটিমেটলি এইটারই তোমার ব্যাক ফর্মেশন করে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, মানে রেজোন্যান্স হচ্ছে অ্যাকচুয়ালি সিগমা বন্ডটা এখানে রেজোন্যান্সে টেক পার্ট করছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ সিগমা রেজোন্যান্স। এই সিগমা রেজোন্যান্স এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি সিগমা রেজোন্যান্স, ঠিক আছে, সিগমা রেজোন্যান্স অর বলা হয় ডান্সিং রেজোন্যান্স, ঠিক আছে, और বলা হয় ডান্সিং রেজোন্যান্স। তাহলে এই সিগমা রেজোন্যান্স আর ডান্সিং রেজোন্যান্স দ্বারা এটা স্টেবিলাইজড, ঠিক আছে। তাহলে এবার এই যে এক্সটেন্ট অফ 3 মেম্বার রিং তোমার যত বেশি হবে সেখানে তোমার স্টেবিলাইজেশন তত বেশি। এখানে দেখো 3 মেম্বার রিং আছে, এখানে 3 মেম্বার রিং আছে, আর এখানে হচ্ছে একটা 3 মেম্বার রিং। সো স্টেবিলিটি অর্ডার হবে এইটা গ্রেটার দেন এইটা, কারণ এটা হচ্ছে একটা 3 মেম্বার রিং এর ডান্সিং রেজোন্যান্স অফ সিগমা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড। এখানে তোমার দুটো রিং এর, ঠিক আছে, সিগমা রেজোন্যান্স আর ডান্সিং রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড, আর এখানে হচ্ছে তোমার তিনটে সিগমা রেজোন্যান্স আর ডান্সিং রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড, বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে দেখো 21 নাম্বার কোয়েশ্চেন। এখানে কি বল, এই সেই একই কোয়েশ্চেন, এই পজিটিভ চার্জটা আলটিমেটলি রেজোন্যান্স করে কোনখানে আসবে, এইখানে আসবে, ঠিক আছে, প্যারা পজিশনে আসবে। তাহলে এটা কি হতে পারে, তারপর ডান্সিং রেজোন্যান্স ও সিগমা রেজোন্যান্স শো করতে পারে, কিন্তু এখানে কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট কি হবে, এখানে জাস্ট হাইপার কনজুগেশন এফেক্ট এবং প্লাস আই, মানে এখানে কি আছে, প্লাস এইচ আছে, ঠিক আছে, প্লাস আই আছে, ঠিক আছে, আর এখানে কি আছে, সিগমা রেজোন্যান্স আছে, ঠিক আছে, সিগমা রেজোন্যান্স আছে, দ্যাটস ওয়াই স্টেবিলিটি অর্ডার হবে এইটা গ্রেটার দেন এইটা, বোঝা গেল? নেক্সট হচ্ছে তোমার 22 নাম্বার কোয়েশ্চেন এবং 23 নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 22 নাম্বার কোয়েশ্চেন কি, এখানে দেখো এটা হচ্ছে নর বন্ডেন টাইপ অফ সিস্টেম, ঠিক আছে। নর বন্ডেন টাইপ অফ সিস্টেমে অ্যাকচুয়ালি ব্রিজহেড, আমি যে বলছিলাম যে ব্রিজহেড কম্পাউন্ড, স্যার এই হচ্ছে ব্রিজহেড কম্পাউন্ড। এবার কোনটা ব্রিজহেড কার্বন, স্যার ব্রিজহেড কার্বন হচ্ছে এই কার্বনটা এবং এই কার্বনটা, এই দুটো কার্বন বেসিক্যালি কি তোমার ব্রিজহেড কার্বন। কেন স্যার ব্রিজহেড কার্বন আপনি এদেরকে এরকম বললেন, এটাই কেন ব্রিজহেড কার্বন? এর কারণ হচ্ছে দেখো এটা এমন একটা কার্বন যে কার্বনটা কি হচ্ছে দুটো রিং এর মধ্যে শেয়ার হয়ে আছে, মানে স্যার বুঝলাম না। দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4, এটা 5, তাহলে বেসিক্যালি এটা একটা 5 মেম্বার রিং এবং এইটা এই দিকের রেসপেক্টে ভাবো, ঠিক আছে। আমি একটা অন্য কালি নিয়ে দেখাই,
এদিকে রেসপেক্টে ভাবো, ঠিক আছে? ধরো এটা তোমার 1 নাম্বার, ঠিক আছে, এটাই তোমার 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 4 নাম্বার, এটা হচ্ছে তোমার 5 নাম্বার। মানে এই দিকের একটা পুরোটাকে রিং, এই দিকের একটা পুরোটা রিং, ঠিক আছে? তাহলে এই দুটো যে রিং, ঠিক আছে, সো এই যে দুটো তোমার রিং আছে, সেই দুটো রিংয়ের যে জয়েন্ট অ্যাটম, অর তুমি বলতে পারো যে শেয়ার্ড অ্যাকচুয়ালি অ্যাটম বা শেয়ার্ড কার্বন অ্যাটম, যে সেটা হচ্ছে এই কার্বনটা আর এই কার্বনটা দুটো রিংয়েতেই শেয়ার্ড হয়ে আছে। সো দ্যাটস ওয়াই আমরা কি বলি, এগুলোকে ব্রিজেড কার্বন বলা হয়, ঠিক আছে, বা ব্রিজ পজিশনে অ্যাকচুয়ালি বসে আছে, সেই জন্য ব্রিজেড বলে। ওকে, এবার ব্রিজেড কার্বনগুলো কি হতে পারে? অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল, ব্রিজেড যে কার্বনগুলো আছে সেখানে কোনোদিন ডাবল বন্ড ফর্মেশন হতে পারে না, সেটা ভেরি ভেরি আনস্টেবল, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ব্রেডস রুল, ব্রিজেড কার্বনে কিন্তু বা ব্রিজেড পজিশনে ডাবল বন্ড কিন্তু কোনোদিন ফিজিবল নয়। সো দ্যাটস ওয়াই, বা একদম তৈরি হবে না কোনোদিন। কেন? কারণ ওটা আনস্টেবল ফর্মেশন করবে, ঠিক আছে, আনস্টেবল কম্পাউন্ডের ফর্মেশন করবে, দ্যাটস ওয়াই হয় না, ঠিক আছে? সো এখানে তুমি কি বলতে পারো, দেখো কার্বোক্যাটায়ন হয়েছে। এবার কেন আমি এতটা গল্প বললাম? কারণ এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তোমাকে আলফা হাইড্রোজেনের রেসপেক্টে তুমি ভাববে, দেখো এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে স্যার, এখানে আলটিমেটলি কটা আছে? 2টো আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে 3টে 2টো 5টা, কিন্তু সে বলবে স্যার পজিটিভ চার্জের রেসপেক্টে এটাও তো আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও তো আলফা কার্বন, তাহলে স্যার এখানের আপনি একটা হাইড্রোজেনকে কেন নিচ্ছেন না? নিচ্ছি না, দেখো আমি বলছি, এখানে হচ্ছে 3 4 5, ঠিক আছে, 5টা এখানে আলফা হাইড্রোজেন, এই এই হাইড্রোজেনটাকে আমি কনসিডার করছি না। কেন করছি না বলছি, ঠিক আছে? এখানে দেখো, এখানে তোমার কটা? একটা আলফা হাইড্রোজেন, এইটার রেসপেক্ট এটা আলফা কার্বন, তাহলে একটা, এখানে কটা আছে? একটা, দুটো আলফা হাইড্রোজেন, তাহলে মোট কটা? মোট হচ্ছে 3টে আলফা হাইড্রোজেন। স্যার এটার রেসপেক্টে, এই পজিটিভ চার্জের রেসপেক্টে স্যার এটাও তো আলফা কার্বন, তাহলে এখানেও তো স্যার একটা আলফা হাইড্রোজেন আছে, তাহলে আপনি এটাকে কেন আপনি কাউন্ট করলেন না? মানে এইটাকে আমি কাউন্ট করিনি আর এইটাকে আমি কাউন্ট করিনি। কেন কাউন্ট করিনি? কারণ তোমার এই হাইড্রোজেনগুলো যদি হাইপার কনজুগেশন এফেক্ট শো করে, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি এখানে একটা ডাবল বন্ডের ফর্মেশন করবে এবং এই হাইড্রোজেনটা H+ হিসেবে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে ডাবল বন্ড তো হয় না। আমি তো চেঁচিয়ে এত ধরে বলছি যে এখানে ডাবল বন্ড তোমার ফর্মেশন হয় না অ্যাকর্ডিং টু ব্রেডস রুল, সেই জন্য তুমি এই হাইড্রোজেনগুলোকে কনসিডার করবে না। কেন করবে না? কারণ এরা স্যার হাইপার কনজুগেটিভ এফেক্ট কিন্তু শো করতে পারবে না। তাহলে কারা করবে? এরা করতে পারে, এরা দুজন করতে পারে, কারণ এই ব্রিজেড দুটো কার্বনই কিন্তু হবে না। তাহলে এটা স্যার ব্রিজেড কার্বন, এই ব্রিজেড কার্বনে এই হাইড্রোজেনটাকে তাহলে আমরা কনসিডার করবো না। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে মোট তোমার 3টে আলফা হাইড্রোজেন আর এখানে হচ্ছে তোমার মোট 5টা আলফা হাইড্রোজেন। তাহলে স্টেবিলিটি অর্ডার তোমার এটা। এবার কেউ যদি অ্যাকচুয়ালি তোমাকে যদি তোমাকে লেখা কোয়েশ্চেন দেয়, তাহলে তোমাকে লিখতে হবে এইভাবে যে কটা করে আলফা হাইড্রোজেন তুমি কনসিডার করছো। কিন্তু তোমাকে যদি শর্ট কোয়েশ্চেনে দেয়, শর্ট কোয়েশ্চেনে যদি যে কম্পিটিটিভ এক্সামসগুলো আছে সেখানে যদি শর্ট কোয়েশ্চেনে তোমাকে তোলে, তখন তুমি সবকটাকে কনসিডার করে চলতে পারো, কোনো ব্যাপার নেই। দেখো এখানে 2টো, এখানে 3টে, 3 আর 2 5 আর একটা 6টা, ঠিক আছে, 6টা, তাহলে 6টা আলফা হাইড্রোজেন, কোয়েশ্চেন তোমার ভুল হবে না, 6টা আলফা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে 2টো, আর একটা হচ্ছে 3টে, আর এখানে হচ্ছে তোমার 4টে, মোট হচ্ছে 4টে আলফা হাইড্রোজেন। তাহলে 6টা আর এখানে 4টে, তাহলে 6টা আলফা হাইড্রোজেন তোমার এখানে বেশি স্টেবিলাইজ, তাহলে এটা গ্রেটার দেন এটাই হবে। কিন্তু আমি বলছি যে ওটা ধরবে না, এরা 5ই ধরে করবে আর এটা তোমার কত? 3ই ধরে করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কারেক্ট যেটা অ্যাপ্রোচ সেটা হচ্ছে এটা, বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে তোমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মানে কার্বোক্যাটায়নের অ্যাকচুয়ালি লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার 23 কি 23তে তোমাকে বলা হচ্ছে, দেখো এই যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন করানো হয়েছে, সেই কার্বোক্যাটায়নটা কি হচ্ছে এরকম, এটা নরবন্ডেন টাইপ অফ সিস্টেম। স্যার চেঞ্জেসটা কোথায় আছে? চেঞ্জেসটা তোমার এই জায়গাতে আছে, দেখো একটা কার্বন, স্যার এখানে আপনি 2টো কার্বন দেখিয়েছেন, এখানে আপনি 3টে কার্বনকে দেখিয়েছেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো এবার হচ্ছে বেসিক্যালি কি, এবার তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। দেখো অ্যাকচুয়ালি এই যে দুটো, এইদিকের একটা রিং, এইদিকে একটা রিং, এই দুটো রিং বেসিক্যালি এরকম হয়ে আছে, ঠিক আছে? এরকম এই দুটো রিং হয়ে আছে এরকম। এবার অ্যাকচুয়ালি এই যে তোমার রিংটা, ঠিক আছে, মানে এই যে তোমার কার্বনটা, এই যে কার্বনটা আপে যে এই কার্বনটা আছে, এই কার্বনটা বেসিক্যালি কি হচ্ছে, দেখো একটা রিংয়ের দিকে ঝুঁকে আছে। মানে রিংটা তোমার যদি এরকম থাকে, ঠিক আছে, রিংটা তোমার যদি এরকম থাকে, তাহলে রিংয়ের রেসপেক্টে কি হচ্ছে, এই যে উপরের কার্বনটা, এই উপরের কার্বনটা তোমার কি হচ্ছে, একটা রিংয়ের এভাবে ঝুঁকে আছে। তাহলে বেসিক্যালি এই ঝুঁকে থাকার জন্য কি হচ্ছে, আনস্টেবিলাইজড। কেন স্যার? কারণ আপনি এরকম বলেছিলেন যে বেসিক্যালি কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন কি স্যার, একটা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, sp2 হাইব্রিডাইজড, মানে বেসিক্যালি প্ল্যানার, ঠিক আছে? এবার যত তোমার প্ল্যানারিটি, তাহলে প্ল্যানার তো, তাহলে sp2 মানে তোমার কার্বোক্যাটায়ন মানে তোমার প্ল্যানার। এবার প্ল্যানারিটি, তাহলে আমরা এরকম বলতে পারি যে প্ল্যানার, যত বেশি প্ল্যানার হবে সেই কার্বোক্যাটায়নটা তত বেশি স্টেবিলাইজড, বা প্ল্যানারিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, ঠিক আছে, স্টেবিলিটি অফ C+। আমি এরকম লিখতেই পারি। সো প্ল্যানারিটি তোমার যত হাই, তত অ্যাকচুয়ালি কি হবে, স্টেবিলিটি অফ কার্বন, মানে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন তোমার হাই। এবার কি হচ্ছে, এই যে তোমার কার্বনটা আছে, সেই কার্বনটা একটা রিংয়ের দিকে ঝুঁকে থাকার জন্য কি হচ্ছে, এটা প্ল্যানারিটিটা অনেকটা কমে যাচ্ছে।
তাহলে এখানে তোমার প্ল্যানারিটিটা কম, কিন্তু এখানে দেখো দুটো কার্বন, যত যত অ্যাকচুয়ালি কার্বন নাম্বার তুমি অ্যাড করছো তত কি হচ্ছে, এই যে ঝুঁকে থাকা, যে ধরো এরকম ভাবে ঝুঁকে আছে, এই ঝুঁকে থাকা কার্বনটা আস্তে আস্তে কি হচ্ছে, ঝুঁকে থাকা কার্বনটা আস্তে আস্তে এইভাবে সোজা হচ্ছে, আর একটুখানি উঠলো, ঠিক আছে, দুটো কার্বন তুমি অ্যাড করেছো, যখন আরো তিনটে কার্বন যখন তুমি অ্যাড করবে তখন দেখবে আরো এতটা উঠে গেছে। তার মানে আমি কি বলতে চাইছি, এইটা হচ্ছে একটা কার্বন হয়ে থাকার জন্য কি হচ্ছে, ঝুঁকে থাকছে একদম তলার দিকে, তাহলে প্ল্যানারিটি এখানে নেই, প্ল্যানারিটিটাকে ডিস্টার্ব করছে। দুটো কার্বন আমি অ্যাড করেছি মাঝে, তাহলে কি হচ্ছে, এরকম উপর দিকে উঠেছে, তিনটে কার্বন আমি অ্যাড করেছি আরো উপর দিকে উঠেছে, তাহলে আরো বেশি প্ল্যানার হয়েছে। তাহলে যত তোমার প্ল্যানার হবে তত তোমার কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড হবে। সো দ্যাটস ওয়াই এখানে স্টেবিলিটি অর্ডার কোন কি হবে, এটা এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা, কারণ এটা হচ্ছে মোর প্ল্যানার হওয়ার জন্য তোমার কি মোর স্টেবিলাইজড, এটা তোমার তার থেকে একটু কম স্টেবিলাইজড, এটা তার থেকে আরো কম স্টেবিলাইজড। তো আমরা পুরো কার্বোক্যাটায়নটাকে এখানে মানে কার্বোক্যাটায়নে আমাদের যত এক্সাম্পল ছিল সেই এক্সাম্পলসগুলো আমরা এখানে বলে দিলাম, ঠিক আছে। তো আজকের জন্য তাহলে এইটুকুই। আমরা এবার পরের লেকচারটা অ্যাকচুয়ালি দেখবো যে কার্বন আয়নের স্টেবিলিটি, ঠিক আছে। সো হ্যাপি লার্নিং।